অকস্মাৎ পল্লব ঝাপটাতেই অষ্টাদশীর গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আবির কপাল গুছিয়ে প্রখর নেত্রে খেয়াল করল। প্রণয়ের নারীর চোখে পানি দেখে আবিরের মেজাজ দ্বিগুণ পরিমাণে খারাপ হলো। রাগে কটমট করে বলল, চুপ, একদম কাঁদবি না। এক ফোঁটা পানি মাটি স্পর্শ করতে দেরি হলেও আমার হাত তোর গাল স্পর্শ করতে দেরি হবে না। ভয়ে মেঘের সর্বাঙ্গ কম্পিত হলো। ডান হাতে তাড়াতাড়ি করে চোখ মোছার চেষ্টা করলো। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। চোখ মুছে কুলাতে পারছে না। ভেতর ফেটে কান্না আসছে তার। কোনোভাবেই সেই ক্রন্দন আটকাতে পারছে না। বুকের ভেতর জমা অভিমানগুলো ক্রমশ বেড়েই চলেছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, আমি জানি আমার গতিবিধি তোর হৃদয়ে আঘাত করেছে, কিন্তু আমি নিরুপায়। বিশ্বাস কর, যেই হাত দিয়ে আজ নামটা মুছেছি, সেই হাত দিয়েই একদিন তোর হাতে আমার নাম লিখে দিব। শুধু মেহেদি দিয়ে নয়, কাগজে কলমে লিখিত থাকবে সাজ্জাদুল খান আবির, শুধুই মাহাদিবা খান মেঘের। সেই নাম হবে চিরস্থায়ী। পৃথিবীর কেউ কোনোদিন সেই নাম মুছতে পারবে না, ইনশাআল্লাহ। অতিরিক্ত কান্নায় মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শ্বাস ফেলতে পারছে না। ঘন ঘন শ্বাস নিচ্ছে আর চোখ মুছছে। মেঘের এই অবস্থা দেখে আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি হলো? ধমকের শব্দে মেঘ হকচকিয়ে তাকালো। কান্নায় ভেজা চোখের পাপড়ি, লাল বর্ণের কপল আর লেপ্টে যাওয়া কাজল দেখে অষ্টাদশীকে জড়িয়ে ধরার প্রতিষেধ ইচ্ছে জাগছে আবিরের অন্তরে। হঠাৎ মেঘের চোখ পড়ে মালার দিকে। নতুন জামাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। মালাকে দেখেই মেঘের পুরনো ঘটনা মনে পড়ছে। ভেতরে জমা অভিমানরা অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মেঘ কান্না জড়িত কণ্ঠে বলল, প্রতিনিয়ত থাপ্পড়ের ভয় না দেখে আপনি বরং আমায় একেবারে মেরে ফেলুন। দুনিয়ার সবাই ধোয়া তুলসী পাতা, একমাত্র আমি ব্যতীত। কারো দোষ আপনার চোখে পড়ে না, শুধু আমারগুলোই চোখে পড়ে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, কি বলতে চাচ্ছিস? অন্য কেউ তো হাতে নাম লিখেছে, কই তাকে তো কিছু বললেন না। মেঘ এইটুকু বলেই থেমে গেছে। আবির অবাক চোখে মেঘকে দেখছে। পেছন ফিরে মালাকে একবার দেখে নিল। পুনরায় মেঘের দিকে চেয়ে ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, সব মেয়ের উপর নজরদারি করার দায়িত্ব আমি নিইনি। আর যার তার উপর আমি এই আবির অধিকার খাটাই না। তোর উপর আমার যতটা অধিকার আছে তার কারো উপর নেই। মেঘ মালার দিকে তাকিয়ে থেকেই রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যেই অধিকার বোধের সবটুকু জুড়ে শুধু রাগ আর অসন্তোষ, প্রয়োজন নেই সেই অধিকার দেখানোর। মেঘের মুখে বিষবাক্য শুনে আবির বিমোহিত নয়নে স্মিত মুখের পানে চেয়ে আছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই মেঘের হাত ছেড়ে দিয়েছে। আবির হাত ছাড়তে মেঘের হুঁশ ফেরে। মালার প্রতি তীব্র আক্রোশে কী না কি বলে ফেলেছে সে নিজেও জানে না। এদিকে আবির প্রবল চেষ্টায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল, কিন্তু মেঘের কথায় সেই রাগ দ্বিগুণ বেড়েছে। হাতে থাকা মেহেদিটা ছুঁড়ে ফেলে দিল। মেঘ আবিরকে দূর থেকে দেখেই তানভীর ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওদের কাছে আসে। তানভীর কাছাকাছি এসে নরম স্বরে মেঘকে ডাকল, বনু। মেঘ সিক্ত চোখে তাকাতেই তানভীরের বুক কেঁপে উঠল। প্রগাঢ় চোখে তাকালো আবিরের অভিমুখে। তানভীরের দৃষ্টিতে ব্যাকুলতা। বনু কেন কাঁদছে তা জানার জন্য ব্যাকুল হয়ে গেছে। আবির বাড়ি থেকেই বলে আসছিল, মেঘ কাঁদলে মালার খবর আছে। তবে কি কোনো অঘটন ঘটতে যাচ্ছে? হয়েছেই বা কি? তানভীরের উপস্থিতিতে মেঘ ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে। আবির ভাইয়ের নাম লিখেছে এটা তানভীর জানতে পারলে কি হবে, সেটা ভেবেই ভয়ে চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আবির আর চোখে চেয়ে মনে মনে বলল, প্রয়োজন নেই বললেই তো আমি তোকে ছেড়ে দিতে পারবো না। তুই যদি আমার রাগের কারণই না বুঝিস, তবে আমার অর্ধাঙ্গিনী হবি কেমন করে? মেঘ একটু দূরে যেতেই তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো,
বনু কাঁদছে কেন ভাইয়া? আবির কিছু বলতে পারছে না, কথা আটকে আসছে তার। বারবার ঢোক গিলে ভিতরের কষ্ট লুকানোর চেষ্টা করছে। যেই মেঘের জন্য আবির নিজের জীবন দিতে রাজি, সেই মেঘ আজ এত বড় কথা বলেছে। আবিরের অস্বাভাবিক অবস্থা দেখে তানভীর আবিরের বাহুতে ধরে ডাকলো, ভাইয়া কি হয়েছে? আবির ঘাড় ঘুরিয়ে তানভীরের মুখের পানে চাইল। আবিরের চোখের প্রতিটা শিরা উপশিরায় রক্তাভ হয়ে আছে, দৃষ্টিতে তীব্র আগুন নির্গত হচ্ছে। প্রখর তপ্ত স্বরে বলল, তোর বোন মেহেদি দিয়ে হাতে আমার নাম লিখেছে। কি সর্বনাশ! একটাবারের জন্য ভাবলো না বাসার কারো চোখে এই নাম পড়লে কি অবস্থা হতে পারত? ওকে, ওকে কিভাবে বুঝাবো এখন আমার পক্ষে ওর মাত্রাতিরিক্ত পাগলামিকে সাপোর্ট করা সম্ভব না। আমার মনের অবস্থা বলতে পারছি না, কারণ এই বয়সে ওকে পারিবারিক ঝামেলায় কোনোভাবেই জড়াতে চাই না আমি। তুমি মাথা ঠান্ডা রাখো প্লিজ ভাইয়া। তোর বোনের জন্য কি পরিমাণ পীড়া আমি সহ্য করতেছি, এর একাংশও যদি তোর বোন বুঝতো। কথাগুলো বলেই আবির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মেঘকে জেনে বুঝে কখনো কষ্ট দিতে চায় না আবির, কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও মেঘকে শাসন করতে হয়। মিম বা আদিও যদি মেঘের হাতে আবিরের নাম দেখে, সেই কথা আদির মা, মেঘের মা বা আবিরের মায়ের কানে পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না। মা কাকে জানা মানেই বাবাদের কানে পৌঁছাবে। বাসার মানুষ কিছু টের পেলে কি হবে এটাই ভেবেই নিজের মনের বিরুদ্ধে গিয়ে প্রেয়সীর হাতে জল করা নিজের নামটা মুছে যতটা কষ্ট মেঘকে দিয়েছে, তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট আবির পাচ্ছে। তানভীর কিছু বলতে চাচ্ছিল, হঠাৎই আলিয়া আহমেদ খান কিছুটা দূর থেকে ডাকলেন, আবির কোনো সমস্যা? আলিয়া আহমেদ খানের ডাকে আবির আর তানভীর দুজনেই আঁতকে উঠেছে। আবির নিজেকে সামলে আস্তে করে গলা ছেড়ে ধীর কণ্ঠে বলল, কিছু হয়নি আব্বু। আবিরের রক্তিমাখী যুগল এখনও অপরিবর্তিত, চোখে মুখে লেপ্টে আছে তীব্র আক্রোশ। এই অবস্থায় আব্বুর মুখোমুখি হওয়া কোনোভাবেই সম্ভব না। এর জন্য কয়েক কদম এগিয়ে চোখ মুখে পানি ছিটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। আলী আহমেদ খান তানভীরের কাছাকাছি এসে শুধালেন, কি হয়েছে আবির? তানভীর সোজাসাপটা উত্তর দিল, তেমন কিছু না বড় আব্বু, শরীরটা বোধহয় একটু খারাপ লাগছে। আলী আহমেদ খান আবিরকে এক পলক দেখে একটু উঁচু গলায় বললেন, প্রথমবারের মতো মেহমানদারি করছে, খারাপ লাগাটাই তো স্বাভাবিক। আবির হাত দিয়ে মুখ মুছতে মুছতে চলে যেতে নিলে আলী আহমেদ খান পুনরায় বললেন, কোথায় যাচ্ছ? খাওয়ানো শেষ হয়নি। আবিরের আপু স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবারের ওইখানে আর যেতে হবে না, তোমরা দুভাই বরং দেখে আসো নতুন জামাই ঠিকঠাক মতো আপ্যায়ন হচ্ছে কিনা। আচ্ছা, বলে বাধ্য ছেলের মতো আবির স্থান ত্যাগ করল। তানভীরও আবিরকে অনুসরণ করল। চোখে মুখে পানি দিয়েও রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হলো। যেতে যেতে দুই ভাইয়ের মধ্যে আরও কিছুক্ষণ বাক বিতণ্ডা চলল। কি হচ্ছে আর কি হতে যাচ্ছে সেসব ভেবেই তানভীর ঘাবড়ে যাচ্ছে। তার বড় ভাইকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করল। আবিরের ক্রোধের কাছে সবই বৃথা। স্টেজের কাছে যেতেই চোখ পড়ল মালার দিকে, সাথে ৩-৪ জন কাজিন। মেঘের বলা কথাটা মনে পড়ে গেল, অন্য কেউ তো হাতে নাম লিখেছে, কই তাকে তো কিছু বললেন না। আবির সূক্ষ্মনেত্রে মালার হাতটা খেয়াল করছে। হঠাৎই চোখে পড়ে বড় বড় করে লেখা এ অক্ষরটা। মেঘ যতটা জায়গা নিয়ে আবির নাম লিখেছে, প্রায় ততটুকু জায়গা নিয়েই মালা অক্ষরটা লিখেছে। মালা আবিরকে দেখে লাজুক হাসল। এতে আবিরের মেজাজ আরও বেশি খারাপ হলো। আবিরের দৃষ্টিতে তিক্ততা, কোনো দিকে না তাকিয়ে চলে গেল। মেহমান খানও প্রায় শেষের দিকে।
সাকিবের রুম থেকে বেরিয়ে উঠোনের মাঝখান থেকে আবির উচ্চস্বরে ডাকলো, সাকিব। আবিরের রাগী কণ্ঠ শুনে সাকিবের সঙ্গে সঙ্গে তিন মামাও অবাক চোখে তাকালেন। ছোট মামা সাকিবকে উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে দেখ, দেখ তো গিয়ে। আচ্ছা। সাকিব হাত দুটো কোনো মতে ধুয়ে ছুটে আসলো। আবির পাঞ্জাবি হাতটা ভাঁজ করতে করতে রাগান্বিত কণ্ঠে বলল, মালাকে নিয়ে বাড়ির পেছনে আয়। সাকিব আশপাশ তাকালো। তানভীরের চিন্তিত মুখবিবর আর আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে বুঝতেই পারছে কিছু একটা হয়েছে। সাকিব মোলায়েম কণ্ঠে প্রশ্ন করল, এখনই? আবির নিস্তব্ধ কণ্ঠে বলল, রাইট নাও। ওকে ভাইয়া। মেঘ রুমে আসার পর থেকে কেঁদেই যাচ্ছে। মালার উস্কানিতেই মেঘ এমন কাণ্ড করেছে। না হয় কখনো সে এমনটা করতো না। বিষয়টা নিয়ে যতটা ভাবছে তত বেশি কান্না পাচ্ছে। আবির ভাইয়ের আচরণের থেকেও নিজের উপর রাগ বেশি উঠতেছে। নাম লেখার সময় একবারের জন্য বাসার কথা মনে হয়নি, আর তার শুধু মালার প্রতি জেদ কাজ করছিল। আবির ভাইয়ের আগে নামটাই মুছে দিয়েছেন, অথচ আব্বু আর বড় আপু দেখলে যে কি হতো। হয়তো বাড়িতে ঢুকতেই দিতেন না। আদৌ বাড়ির কেউ হাতের নাম দেখে ফেলল কি না এটা ভেবে ভয়ও পাচ্ছে। এই ঘটনার পর আবির ভাইয়ের সাথে কথা বলা তো দূর, সামনে দাঁড়ানোর মতো অবস্থা নেই মেঘের। নিজের করা অপকর্মের জন্য লজ্জা আবিরের প্রতি সুপ্ত অভিমান, মালার প্রতি ক্ষোভ, সব কিছু মিলে অষ্টাদশীর কোমল মনটাকে বিষিয়ে দিয়েছে। গতকাল থেকে আজ নাগাদ আবিরের সঙ্গে কত ভালো সময় কাটছিল। একটা ভুলের কারণে সব কিছু শেষ হয়ে গেল। আবিরের সামনে কিভাবে দাঁড়াবে এই ভেবেই আরও বেশি কান্না পাচ্ছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। নিঃসঙ্গতায় ছেয়ে গেছে মেঘের মন। অষ্টাদশীর মেঘাচ্ছন্ন মনের অস্ফুট বাসনা। ডিসেম্বরের কনকনে ঠান্ডার মধ্যেও যদি ভারী বর্ষণ হতো, বৃষ্টির মতোই মেঘের মনের সকল শঙ্কা, আক্রোশ, শোক সব ধুয়ে মুছে যেত। আচমকা তানভীর দরজা থেকে ডাকলো, বনু, আসবো? মেঘ তাড়াতাড়ি করে চোখ মুছতে মুছতে উঠে বসল। সীমিত স্বরে বলল, আসো। তানভীর নরম কণ্ঠে বলল, মন খারাপ কেন? এমনি। উচ্ছ্বাসিত কণ্ঠে তানভীর পুনরায় বলল, থাক, আর কাঁদতে হবে না, তোকে এখনই বিয়ে দিচ্ছি না। মেঘ অবাক চোখে তাকিয়ে রইল। তানভীর হাসছে। তানভীরের হাসি দেখে মেঘ মন খারাপ করে বলল, ভাইয়া তুমি এখন যাও। তানভীর গলা খাঁকারি দিয়ে পুনরায় বলল, তোকে শাস্তি না দিয়ে তো যাব না। ঠোঁট ভিজে চিন্তিত হয়ে প্রশ্ন করল, কিসের শাস্তি? আতঙ্কে মেঘের বুক কেঁপে উঠল। তবে কি আবির ভাই সব বলে দিয়েছেন? ভাইয়া তারই কি শাস্তি দিতে এসেছেন? মেঘ চিবুক নেমে গলায় আটকালো। ভয়ে হাত পা কাঁপছে। আজ কোনোভাবেই রক্ষা নেই। তানভীর হাসি মুখে উত্তর দিল, তুই যে শুধু ভাইয়ার সঙ্গে ছবি পোস্ট করলে, আমার সঙ্গে করলি না। কাজটা কি ঠিক করেছিস? মেঘ নিশ্চুপ। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বলল, এটার শাস্তির স্বরূপ তুই এখন ফ্রেশ হয়ে নিচে যাবি, আমার সঙ্গে ছবি তুলবি, সেই ছবি পোস্ট করবি। মেঘ প্রখর নেত্রে তানভীরকে দেখল। ভাইয়ার হাসি মুখ দেখে মেঘ না চাইতেও হাসল। মেঘের মুখে হাসি দেখে তানভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। একদিকে আবিরের রাগ, অন্যদিকে মেঘের কান্না। ভাই হিসেবে তানভীরের দুদিকেই সামলাতে হয়। তানভীরের কথা শুনে মেঘের মনের ভয় অনেকাংশ কেটে গেছে। সকালবেলা ছবি পোস্ট করার সময় তানভীরের কথা মনে ছিল না মেঘের। কোনো কিছু না ভেবেই আবিরের সঙ্গে ছবি পোস্ট করেছিল। সারাদিনে আর মোবাইল ধরা হয়নি।
মেঘ নিচে নামতেই মিম আর আদি দুজনেই ছবি তোলার জন্য ছুটে আসছে। তানভীর আগেই ওদেরকে বলে গেছিল। তানভীরের সঙ্গে ছবি তোলার পর তানভীর নিজেই সেখান থেকে একটা ছবি মেঘের ফেসবুক আইডিতে পোস্ট করেছে। তারপর মিম আদির সঙ্গে নবদম্পতির সঙ্গে ছবি তুলেছে। মিম হঠাৎই মেঘের হাত ধরে প্রশ্ন করলো, আপু, মেহেদি দিয়ে হাতটা এইভাবে নষ্ট করেছো কেন? আদিও মেঘের হাতটা খেয়াল করে বলল, মেঘাপু, তোমার হাতটা খুব পচা দেখতে লাগছে। মেঘ মৃদু হাসল। ভাই বোনদেরকে তো বলতে পারবে না আবির ভাইয়ের নাম লেখার শাস্তি স্বরূপ আবির ভাই হাতটা নষ্ট করেছেন। মাইশা সবার দিকে এক পলক তাকিয়ে তানভীরকে প্রশ্ন করল, আবির কোথায়? ভাইয়া ফ্রেশ হতে গেছিল, আসতেছে। ওহ, আচ্ছা। আবির ভাই আসতেছে শুনেই মেঘের বক্ষস্থলে কম্পন শুরু হয়ে গেছে, পা কাঁপছে। আবির ভাইয়ের মুখোমুখি হবার জন্য অষ্টাদশীর বিন্দুমাত্র সাহস বেঁচে নেই। চলে যাওয়ার জন্য দুপা বাড়াতেই আবির উপস্থিত হলো। পাঞ্জাবি পাল্টে খয়েরি রঙের শার্ট হাতে সাথে কালো প্যান্ট ইন করে পরেছে। ভেজা চুলগুলো হাত দিয়েই শেড করেছে, সাথে বডি স্প্রের ঝাঁঝালো গন্ধ অষ্টাদশীর হৃদয় কেড়ে নিচ্ছে। যতই রাগ, অভিমান আর মনোমালিন্য থাকুক না কেন, প্রিয়জনের উপস্থিতি যেন সব সমস্যার একমাত্র সমাধান। সব ভুলে মেঘ ব্যগ্রভাবে আবিরকে দেখছে। হৃদয়ে ঝড় চলছে। ঝড়ের আভাস বুঝতে পেরে আবির নিজের দৃষ্টি প্রতিরুদ্ধ করে পাশ কেটে স্টেজে চলে গেল। আবির আশায় নতুন করে আবারও ছবি তোলা হচ্ছে। 5 ভাই বোন, মাইশা আর তার হাজবেন্ডের সঙ্গে সাকিব মামারা। বাবা চাচা মোটামুটি সবার সঙ্গেই ছবি তুলেছে। বেশ কিছু ছবিতে মেঘ আবির পাশাপাশি থাকলেও কেউ কারো দিকে তাকায়নি। ছবি তোলা শেষ হতেই মেঘ হালিমা খানের সাথে বাড়ির ভেতরে চলে গেছে। ছোটবেলা থেকেই মেঘের অভ্যাস, কারো প্রতি অভিমান হলে সেটা প্রকাশ করতে না পারলে গম্ভীর হয়ে যায়। কারো সাথে বেশি কথা বলে না, মায়ের পিছনে ঘুরঘুর করে। আচমকা বিয়েবাড়ির অভিলাষ বদলে গেছে। চারদিকে কান্নার রব। কনে পক্ষের জন্য সবচেয়ে কষ্টকর মুহূর্ত হলো কনে বিদায়। গায়ে হলুদ, মেহেদি, বিয়ে পর্যন্ত সবার মধ্যে যতটা আমেজ থাকে, কনে বিদায়ে সবটাই অভিসঙ্গে মিশে যায়। জন্মের পর থেকে 20 থেকে 25 বছর এক বাড়িতে বেড়ে ওঠা মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় অচেনা এক পরিবারে। বাবা, মা, ভাই বোনদের প্রতি এত বছরের ভালোবাসা, আবেগ, অনুভূতির বাঁধন ছিঁড়ে চিরতরে চলে যেতে হয়। বিয়ে নামক সামাজিক বন্ধনের কারণে বাবার মায়ের আদরে বড় হওয়া রাজকন্যারা বাবার বাড়ির মেহমান হয়ে যায়। শুরু হয় এক নতুন জীবন। সেই জীবনের প্রথম লড়াইটাই হলো অচেনা, অপরিচিত মানুষগুলোকে আপন করে নেয়া। বড় মামার বড় মেয়ে মাইশা, তাই সবার খুব আদরের। বড় মামা, মামি মাইশার বাঁধ ভাঙা কান্না দেখে বিয়েবাড়ির প্রতিটা মেহমান কাঁদছে। বোনকে জড়িয়ে ধরে বিরামহীন কাঁদছে মালা আর দিশা। দিশার থেকেও মালার কান্নার গভীরতা অনেক বেশি। দুই বোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো। মাইশার বড় ভাই না থাকায় আবির, তানভীর, সাকিব আর একটা কাজিনকে মাইশার সাথে শ্বশুরবাড়ি যেতে হবে। তবে তারা রাতেই চলে আসবে। মেয়েদের মধ্যে স্মৃতি আর দিশা যাচ্ছে মাইশার সঙ্গে। সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতি গাড়িতে উঠল। ফুল দিয়ে সজ্জিত এক সাদা রঙের প্রাইভেট কার ধীর গতিতে যাত্রা শুরু করেছে। গাড়ি চলছে ধীর গতিতে। মাইশা কেঁদেই যাচ্ছে, একপাশে দিশা, অপর পাশে মাইশার হাজবেন্ড। বাড়িতে আত্মীয় স্বজনদের কান্নার শব্দ। মাইশার বিদায়ের পর আত্মীয়দের ভিড় ঠেলে সেই যে মালা রুমে ঢুকেছে, রুম থেকে আর বের হয়নি। মেঘ বিকেল থেকে মায়ের সঙ্গে সঙ্গে ঘুরছে। মাইশা আপুর কান্না দেখে নিজের অজান্তেই মেঘের চোখ বেয়ে অনর্গল জল পড়ছিল। মায়ের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে আঁচল ভিজিয়ে ফেলেছে।
আজ এত কাছে থেকে কনে বিদায় দেখে মেঘের নিজের প্রতি প্রচণ্ড ভয় কাজ করছে। সে যে এত সামান্য কারণে কেঁদে একাকার অবস্থা করে, বিয়েতে কি অবস্থা হবে। তৎক্ষণাৎ মনে মনে বিড়বিড় করলো, আবির ভাইকে বিয়ে করলে তো আমায় বিদায়ও দিবে না, আর আমায় কাঁদতেও হবে না। কান্নায় ভেজে চোখ, গাল বেয়ে পড়া পানির দাগ, তার সঙ্গে মুখে অকৃত্রিম মায়াবী হাসি। একটা বয়স পর থেকে মেয়েটা সব কিছুর সঙ্গে নিজেকে তুলনা করে। তেমনই মাইশা আপুর বিদায় দেখে মেঘ নিজের চিন্তায় মগ্ন হয়ে গেছে। তবে অকৃত্রিম অকৃপণ হাসিটা বেশি সময়ের জন্য স্থির হতে পারেনি। আবির ভাইয়ের লেপ্টে দেয়া মেহেদির দিকে নজর পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আনমনে বিড়বিড় করে বলল, আবির ভাইয়ের অনুভূতির রাজ্য জুড়ে কোনো মহিষীর বসবাস। আমার হাত থেকে না মোছার কারণ কি শুধুই পরিবার, নাকি অন্য কোনো রমণী? সন্ধ্যার বেশ খানিকটা সময় পর বিয়েবাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে। আবিরের মামারা, আবিরের বাবা, চাচু, মাইশার মামা, খালু সবাই একসঙ্গে আড্ডা দিতে বসেছেন। যার যার ব্যবসা, চাকরি, সন্তান নিয়ে কথা বলতে বলতে আবিরের বিয়ে নিয়ে কথা উঠেছে। আলী আহমেদ খানকে প্রশ্ন করায় তিনি স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছেন, ছেলে রাজি থাকলে আগামী বছরই ছেলেকে বিয়ে করাবো। মিমমেঘ আদিমাইশার কাজিনদের সঙ্গে কিছুক্ষণ গল্প করেছে। মালা আবেগও ডেকেছে, কিন্তু মালা দরজায় খোলেনি। সবার ডাকাডাকিতে অনেকক্ষণ পর মালা রুম থেকে বেরিয়ে আসছে। মিমরা তখন রাতের খাবার খাচ্ছিল। কাঁদতে কাঁদতে মালার চোখ মুখ ফুলে গেছে, সারাদিন খায়নি, তাই জোর করেই খেতে বসানো হয়েছে। মালার প্রতি মেঘের বিতৃষ্ণা আর ক্ষোভ থাকলেও বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে মেঘের বড্ড মায়া হচ্ছে। মেঘ নিজে থেকেই মালার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছে, কিন্তু মালার আচরণে মনে হচ্ছে মেঘকে সে সহ্যই করতে পারছে না। তা বুঝতে পেরে মেঘ রুমে চলে গেছে। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আবিরেরা ফিরেছে প্রায় 10টার দিকে। ততক্ষণে বিয়ে বাড়ির হইচই শেষ। শীতের সময় 10টা মানে গভীর রাত। মামিরা ব্যতীত সকলেই শুয়ে পড়েছে। আবিরা ফ্রেশ হয়ে উঠোনের শেষ প্রান্তে আগুন জ্বালিয়েছে। আবার কবে কাজিনরা একত্রিত হতে পারবে তা জানা নেই। দিনটাকে স্মরণীয় করে রাখতে সমবয়সী সকলে গভীর রাতে আগুন পোহাচ্ছে আর সবার জীবনের গল্প বলছে। ঘণ্টাখানেক গল্প করার পর সাকিব তানভীরকে উদ্দেশ্য করে বলে, কী রে তানভীর, তোর অন্তরের প্রদেশে যে এক ললনা বসতি স্থাপন করেছে, তা তো বললি না? তানভীর কণ্ঠ খাদে নামিয়ে উত্তর দিল, তেমন কিছু না। তুই বলবি কি না বল। কি বলবো? তুই মেঘবতীর বান্ধবীকে কবে থেকে পছন্দ করিস? কিছুদিন হবে। সাকিব মাথার চুলকে শুধালো, আমি তো শুনেছিলাম তুই অনেক বছর যাবৎ বন্যাকে ফলো করিস। তানভীর ভ্রু কুঁচকে উত্তর দিল, এত বছর কি আমার জন্য ফলো করেছে নাকি? ভাইয়াই তো বলছে বনুর কাছের বান্ধবীদের উপর নজরদারি করার জন্য। আবির প্রখর নেত্রে তানভীরকে দেখে বলল, আমি না হয় নজরদারি করতে বলছিলাম, প্রেমে পড়তে তো বলি নাই। সাকিব ভাব নিয়ে বলল, কথা সত্য। তানভীর মন খারাপ করে উত্তর দিল, প্রেমে পড়েছে কি পড়িনি সেটা তো আর সেই মেয়ে জানে না, আমি কখনো বলতেও যাব না, তাহলেই তো হবে। সাকিব আর আবির দুজনেই সশব্দে হেসে উঠল। সাকিব হাসি মুখে বলল, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমরা তো মজা করছি, তুই শুধু বল প্রেমে কবে পড়েছিস, তাহলেই হবে। বনুদের বিদায় অনুষ্ঠানে বনুকে নিয়ে কলেজে গেছিলাম। ভাইয়া বারণ করেছিল বিধায় বনুকে শাড়ি পরাতে নিষেধ করেছিলাম, কিন্তু কলেজ গেটে ওনাকে শাড়ি পরা দেখে আমার মনোযোগ থমকে গেছিল। বুকের ভেতর এক অদ্ভুত মায়া কাজ করেছিল। বনুর ফ্রেন্ড হিসেবে মেয়েটাকে ছোট থেকেই দেখে আসছি।
অথচ কখনো এমনটা মনে হয়নি। সেদিন তাকে দেখে মনে হয়েছিল আজীবন ক্লান্তিহীন তাকিয়ে থাকলেও তাকে দেখার তৃপ্তি মিটবে না। আবির সাকিব সহ বাকিরাও মুগ্ধ আঁকিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তা দেখে তানভীরই লজ্জায় পড়ে গেছে। সাকিব মৃদু হেসে সোজা সাপটা জবাব দিল, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত, যে তোকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে টেনে এনেছে। বিষাদ ছুতে যাওয়া তানভীর পুনরায় কারো মোহমায়ায় জড়িয়েছে। আবির হিমশীতল কণ্ঠে বলল, তুই ঠিক থাকলে বাকিটা আমি সামলে নিব, কিন্তু এবার যদি তোর মধ্যে উল্টাপাল্টা কিছু দেখি তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। তানভীর ঘাড় বেঁকিয়ে সম্মতি দিল। মিমেটাকে সকাল সকাল ঘুম ভাঙে মেঘের। মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই মিম পুনরায় বলে, ভাইয়া তোমায় রেডি হতে বলছে। মেঘ ঘুমের ঘোরেই বলল, কেন? তোমায় ঢাকা নিয়ে যাবে। এখন? হ্যাঁ, ভাইয়া রেডি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ওঠো। মিমের কথা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গেছে। এক লাফে শোয়া থেকে উঠে বসে মেঘ আশেপাশে তাকাচ্ছে। শতফোঁটা ভোরের আলোয় মেঘের কুহকি মুখমণ্ডলে চিন্তার ছাপ স্পষ্ট। চোখ কচলাতে গিয়ে দৃষ্টি পড়ে হাতের দিকে। ক্ষণিকের ব্যবধানে ছোট্ট হৃদয়ে হানা দেয় রাজ্যের অভিমান। গতকাল সকালটা কত মিষ্টি ছিল। আমিরের কণ্ঠে ঘুম ভেঙে গেছিল, অথচ আজ অষ্টাদশীর হৃদয়ে পোষা ভালোবাসার অনুভূতিরা অভিশাপে রূপ নিয়েছে। মেঘ অভিমানী কণ্ঠে বলে, ওনাকে বলে দিস বাসে ফিরলে সবার সঙ্গেই ফিরব। আমি এখন ঘুমাবো, আমায় এখন ডাকবি না।